ভাবুন তো, হঠাৎ করে হাত বা পায়ের কোনো হাড় ভেঙে গেলে কি হয়? মানে আমরা তো সোজা হাসপাতালে যাই, তাই না? একদম, একটা এক্স রে করাই আর ব্যাস। ঠিক তাই। আর সেই এক্স-রে রিপোর্টে কালো ফিল্মের ওপর ভাঙা হাড়ের সাদা দাগটা একদম পরিষ্কার দেখা যায়। ডাক্তার হয়তো আঙুল দিয়ে দেখিয়ে বলেন, এই তো, ঠিক এই জায়গাটাতেই সমস্যা। বিষয়টা তখন খুব সরল হয়ে যায়। হয় হাড় ভেঙেছে, নয়তো ভাঙেনি। হ্যাঁ, আর এই স্পষ্টতা আমাদের বেশ স্বস্তি দেয়, কারণ আমরা জানি সমস্যাটা কোথায় আর এর চিকিৎসা কি। কিন্তু যখন আমাদের মন ভেঙে যায়, তখন তো আর কোনো এক্স রে করা যায় না। একদম, যখন ভেতরে ভেতরে প্রচণ্ড মানসিক চাপ তৈরি হয়, অদ্ভুত এক শূন্যতা কাজ করে, মনের এই অস্থিরতা মাপার জন্য তো ইঞ্জিনিয়ারিংয়ের কোনো স্কেল নেই। চারপাশটা তখন প্রচণ্ড ঘোলাটে মনে হয়। সত্যি কথা, মনের কোনো এক্স রে মেশিন নেই। আর ঠিক এই কারণেই ইংরেজি চ্যানেলের আজকের এই গভীর অনুসন্ধানে বা ডিপ ডাইভে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা এই ঘোলাটে মনকে শান্ত করার একটা বাস্তবসম্মত পথ দেখায়। দারুণ একটা বিষয়। হ্যাঁ, আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল বিশ্বখ্যাত জেন মাস্টার থিচ নাথ হানের লেখা অসাধারণ একটি বই, দি আর্ট অফ লিভিং। থিচ নাথ হান সম্পর্কে আলোচনার শুরুতেই একটু প্রেক্ষাপট দেওয়া বোধহয় প্রয়োজন। মানে তিনি কেবল একজন জেন মাস্টার বা আধ্যাত্মিক নেতাই ছিলেন না। তিনি ছিলেন একজন কবি এবং বিশ্ববরেণ্য শান্তিকর্মী। পশ্চিমা বিশ্বে বৌদ্ধ দর্শনকে একেবারে সাধারণ মানুষের বোধগম্য করে তোলার পেছনে তার বিশাল অবদান রয়েছে। আর তিনি তো শুধু পাহাড়ে বসে ধ্যান করেননি, তাই না? একদমই না, বরং ভিয়েতনাম যুদ্ধের সেই ভয়াবহতার মাঝে দাঁড়িয়ে তিনি মানুষের জন্য কাজ করেছেন। তার এই অহিংস নীতি আর শান্তির বার্তার জন্য স্বয়ং ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র তাকে শান্তি ও অহিংসার দূত বলে আখ্যায়িত করেছিলেন। ও আচ্ছা, এটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, আর তার এই বইটিতে মূলত আমাদের প্রতিদিনের হাজারো ব্যস্ততা, উদ্বেগ আর মানসিক চাপের মাঝে কিভাবে মনকে স্থির রাখা যায় তার কিছু বাস্তবসম্মত কৌশল খুব সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। আমাদের আধুনিক জীবনের সবচেয়ে বড় সমস্যাই তো হলো আমরা সবসময় দৌড়াচ্ছি। মানে ইমেল, নোটিফিকেশন, ডেডলাইনস সব মিলিয়ে আমরা কোথায় যাচ্ছি তা আমরা নিজেরাও জানি না। ঠিক, আমরা যেন একটা ঘোরের মধ্যে থাকি। তো প্রতিদিনের এই যান্ত্রিক জীবনে কিভাবে আমরা মনের প্রশিক্ষণ দিতে পারি? আচ্ছা, বিষয়টা একটু ভেঙে দেখা যাক। দর্শনের গভীর বিষয়গুলোতে যাওয়ার আগে তো আমাদের মনটাকে স্থির করতে হবে। হ্যাঁ, মন স্থির না হলে তো দর্শন বোঝা যাবে না। বইটিতে একটা চমৎকার উপমা আছে। মানে আমাদের এই অস্থির মন হল ঝোড়ো হাওয়ায় কেঁপে ওঠা একটি পাহাড়ির হ্রদের মতো। খুব সুন্দর একটা উপমা। তাই না? হ্রদের পানি যখন অশান্ত থাকে তখন সেখানে আকাশের যে প্রতিচ্ছবি দেখা যায় তা পুরো বিকৃত। কিন্তু যখন হ্রদের পানি একদম শান্ত আর স্থির হয়ে যায়, কেবল তখনই সেখানে বিশাল আকাশ, মেঘ আর পাহাড়ের চূড়াগুলোর নিখুঁত ও সত্য প্রতিচ্ছবি ফুটে ওঠে। একদম আয়নার মতো। তাহলে প্রশ্ন হল, এই স্থিরতা বা স্টিলনেস অর্জনের বাস্তব উপায় আসলে কি? এই স্থিরতা অর্জনের সবচেয়ে আদি কিন্তু সবচেয়ে কার্যকরী উপায় হল মাইন্ডফুল ব্রিথিং বা মননশীল শ্বাসপ্রশ্বাসের অনুশীলন। বইটিতে খুব চমৎকারভাবে ধাপে ধাপে এই কৌশলটি শেখানো হয়েছে। আচ্ছা, ধাপগুলো কেমন? প্রথম ধাপে যখন আমরা শ্বাস নিই তখন আমাদের পুরো মনোযোগ শুধু সেই শ্বাসের দিকেই রাখতে হয়। শুধু শ্বাসের দিকে? হ্যাঁ, অর্থাৎ বাতাস নাক দিয়ে প্রবেশ করে কিভাবে ফুসফুসকে ভরিয়ে তুলছে তা গভীরভাবে অনুভব করা। মনে করতে হবে এই শ্বাসের মাধ্যমে পুরো শরীরে এক ধরনের প্রশান্তি আর সামঞ্জস্য তৈরি হচ্ছে। বুঝতে পারছি। আর দ্বিতীয় ধাপে যখন শ্বাস ছাড়া হয় তখন শরীরের সমস্ত পেশি, বিশেষ করে মুখের, চোয়ালের এবং কাঁধের পেশিগুলোকে একেবারে শিথিল বা রিল্যাক্স করে দিতে হয়। মানে কোনো জোর খাটানো যাবে না? একদম না, এখানে কোনো জোর খাটানোর প্রয়োজন নেই। পুরো প্রক্রিয়াটি হবে একদম স্বাভাবিক। এই শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়ার একটা অসাধারণ উপমা বয়ে দেওয়া হয়েছে, বেহালা বা ভায়োলিন বাজানোর উপমা। হ্যাঁ, ওই অংশটা আমার খুব প্রিয়। সুর বাজাচ্ছে। আমাদের শ্বাস-প্রশ্বাসও ঠিক সেই বেহালার একটানা সুরের মতো। এটি কোনো সরল রেখা নয়। আমরা যদি আমাদের শ্বাসের একটা ছবি আঁকতে চাই, তবে তা দেখতে ইংরেজি ৮ বা ফিগার ৮ সংখ্যাটির মতো হবে। কারণ শ্বাস নেওয়া এবং ছাড়ার মধ্যে কোনো ছেদ বা বিরতি নেই। এটি একটি নিরবিচ্ছিন্ন প্রবাহ। ঠিক,
আর এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো যখন আমরা এই প্রবাহের সাথে একাত্ম হয়ে যাই তখন আমাদের শ্বাসটাই একটা সঙ্গীতে পরিণত হয় আমাদের শরীর আর মন যেন একই বিন্দুতে এসে মিলিত হয়। কিন্তু এখানে আমার একটা খটকা আছে। বলুন। সাধারণ মানুষের মনে এই প্রশ্ন জাগাটা তো খুব স্বাভাবিক যে শুধু শ্বাস-প্রশ্বাসের দিকে মন দিলে কি আসলেই জীবনের বড় বড় মানসিক চাপ কমে যাবে? এটা খুব কমন একটা প্রশ্ন। ধরুন সামনে একটা বড় প্রজেক্টের ডেডলাইন, বস বকাবকি করছে, বাড়ি ভাড়ার চিন্তা মাথায় ঘুরছে। এমন অবস্থায় শুধু নাক দিয়ে বাতাস নেওয়ার আর ছাড়ার এই প্রক্রিয়া কিভাবে আমার বাস্তব সমস্যা সমাধান করবে? এটা কি এক ধরনের পলায়নপরতা বা এসকেপিজম নয়? এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক আর এখানেই আসলে থিচ নাথ হানের দর্শনের মূল সৌন্দর্য লুকিয়ে আছে। তিনি শ্বাস-প্রশ্বাসকে কোনো সাময়িক স্বস্তির উপায় বা সমস্যা থেকে পালানোর রাস্তা হিসেবে দেখেননি। আচ্ছা। তিনি একে বলছেন ইনসাইট বেসড স্ট্রেস রিডাকশন, অর্থাৎ অন্তর্দৃষ্টি ভিত্তিক চাপ কমানোর প্রক্রিয়া। ইনসাইট বেসড স্ট্রেস রিডাকশন বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? এর মানে হল আমরা সমস্যা থেকে চোখ ফেরানোর জন্য শ্বাস নিচ্ছি না, বরং এই মননশীলতার মাধ্যমে আমরা বর্তমান মুহূর্তে ফিরে আসছি। ওই যে আপনি হ্রদের উপমা দিলেন, যখন হ্রদের পানি অশান্ত থাকে তখন আমরা কিছুই পরিষ্কার দেখতে পাই না। হ্যাঁ, সব ঘোলাটে লাগে। যখন শান্ত হয় কেবল তখনই আমরা আমাদের সমস্যার মূল কারণগুলো অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাই। ও, মানে মাথা ঠান্ডা রেখে তার সমাধান করতে পারি। একদম। বুঝতে পেরেছি। মানে শ্বাস-প্রশ্বাস সমস্যাটা গায়েব করে দেয় না, বরং সমস্যা মোকাবেলার জন্য আমাকে প্রস্তুত করে। ঠিক তাই। কিন্তু এই যে বর্তমান মুহূর্তে ফিরে আসার কথা বলা হলো, এই স্থিরতাকে তো আমাদের সারাদিনের রুটিনেও ধরে রাখতে হবে, তাই না? আমরা তো আর সারাদিন চোখ বন্ধ করে বসে থাকতে পারি না। হ্যাঁ, সেটা তো সম্ভব নয়। তো ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে প্রতিদিনের সাধারণ কাজগুলোতে এই মননশীলতা কিভাবে কাজে লাগানো যায়? বইটিতে সকালের রুটিনের ওপর খুব জোর দেওয়া হয়েছে। থিচ নাথ হান বলছেন সকালে ঘুম ভাঙার পর বিছানায় শুয়েই প্রথম কাজ হতে পারে হাসি মুখে দিনটা শুরু করা। হাসি মুখে কেন? কারণ আমাদের সামনে নতুন করে বাঁচার জন্য ২৪ ঘন্টার একটি সম্পূর্ণ নতুন দিন উপহার হিসেবে রয়েছে। এরপর ধরুন দাঁত মাজার মতো একদম সাধারণ একটি কাজ। তিনি পরামর্শ দিচ্ছেন দাঁত মাজার সময় অন্য কোনো চিন্তা না করে শুধু দাঁত মাজার দিকেই মনোযোগ দেওয়া উচিত। এই বয়সেও যে দাঁতগুলো অক্ষত আছে, শক্ত খাবার চিবিয়ে খাওয়া যাচ্ছে, সেই কৃতজ্ঞতাবোধ থেকে আনন্দ খুঁজে নেওয়া যেতে পারে। একটু থামাই এখানে। আচ্ছা। এখানেই তো সবচেয়ে বড় দ্বন্দ্বটা তৈরি হয়। আমরা অনেকেই তো সকালে দাঁত মাজার সময়টাকে লস্ট টাইম বা নষ্ট সময় বলে মনে করি। মানে আমি নিজেই হয়তো এক হাতে ব্রাশ করি আর অন্য হাতে ফোন স্ক্রল করে ইমেল চেক করি। হ্যাঁ, আর নয়তো সারাদিনের মিটিংয়ের কথা ভাবতে থাকি। একদম। আর শুধু দাঁত মাজা কেন, প্রতিদিনের একঘেয়ে বা বোরিং কাজগুলো যেমন থালা বাসন ধোয়া, ঘর গোছানো বা রান্না করা, এগুলোর সময় মননশীলতা ধরে রাখা তো অসম্ভব মনে হয়। তখন তো মনে হয় কাজটা কতক্ষণে শেষ হবে। আর ঠিক এই জায়গাটাতেই বইটিতে একটি যুগান্তকারী ধারণার কথা বলা হয়েছে, যাকে বলা হয় ইন্টারবিইং বা পারস্পরিক অস্তিত্বের ধারণা। ইন্টারবিইং? হ্যাঁ, আমরা যখন রান্না করি বা বেসিনে দাঁড়িয়ে এঁটো থালা বাসন ধুই তখন আমরা সাধারণত খুব বিরক্ত বোধ করি, কিন্তু আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি তবে বুঝতে পারব যে আমরা একা এই কাজগুলো করছি না। একা করছি না মানে? আমাদের হাতের প্রতিটি নড়াচড়া, আমাদের দক্ষতা, কাজ করার ক্ষমতা সবকিছুই আমাদের পিতামাতা এবং পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া জিনের মাধ্যমে আমাদের কাছে এসেছে। ও আচ্ছা। আমরা যখন কাজ করি তখন এক অর্থে আমাদের পূর্বপুরুষরাই আমাদের হাত দিয়ে কাজগুলো করছেন। এই পৃথিবীতে কেউ বা কোনো কিছুই আসলে আলাদা বা বিচ্ছিন্ন নয়, আমরা সবাই সবার সাথে যুক্ত। এই ইন্টারবিইং এর ধারণাটা শুনতে বেশ কাব্যিক লাগছে ঠিকই, কিন্তু যদি একদম বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখি, আমার পূর্বপুরুষরা আমার সাথে থালা পরিষ্কার করছেন, এটা ভেবে তো আর থালাগুলো ধোয়া হয়ে যাচ্ছে না। তা তো নয়। ভাব কাজ শেষে আমার যে শারীরিক ক্লান্তি আসছে সেটাও তো কমছে না। তাহলে এই দর্শনটা বাস্তবে কিভাবে আমাকে সাহায্য করবে আমাদের মনস্তাত্ত্বিক চাপ কমানোর মাধ্যমে। দেখুন, আমরা ক্লান্ত হয়ে শুধু শারীরিক পরিশ্রমের কারণে নয়, বরং আমাদের ইগো বা আমির অহংকারের কারণে। ইগোর কারণে? হ্যাঁ, আমরা ভাবি আমি এত কষ্ট করছি, আমাকে এসব করতে হচ্ছে। এই যে আমিকে কেন্দ্র করে এত অভিযোগ, ইন্টারভিউয়ের চর্চা সেই আমির বোঝাকে হালকা করে দেয়।
পয়েন্টটা বেশ ইন্টারেস্টিং। যখন আমরা বুঝতে পারি যে আমরা একটি বিশাল প্রবাহের অংশ মাত্র, তখন আমাদের নিজস্ব ইগোর চাপ কমে যায়। তখন একটি বোরিং গৃহস্থলী কাজও বিশ্বজগতের সাথে এক ধরনের গভীর সংযোগের অনুভূতিতে পরিণত হয়। এই সংযোগের ধারণাটাই কিন্তু আমাদের একদম মূল জায়গায় আঘাত করে। কিভাবে? মানে যদি আমি কেবলই আমার পূর্বপুরুষদের অভ্যাসের একটা সমষ্টি হই, বিশ্বজগতের সাথে যুক্ত থাকে, তাহলে আমি জিনিসটা আসলে কি? আমার নিজস্ব কোনো পরিচয় কি নেই? খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটাই আমাদেরকে বইয়ের পরবর্তী এবং সম্ভবত সবচেয়ে গভীর দার্শনিক অংশে নিয়ে যায়, যাকে বলা হচ্ছে মুক্তির ৩ দরজা বা দ্য 3 ডোরস অফ লিবারেশন। হ্যাঁ, দর্শনের এই ধারণাগুলো বুঝতে গিয়ে আমার রেনে দেকার্তের সেই বিখ্যাত উক্তিটির কথা মনে পড়ছে, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, অর্থাৎ আমি চিন্তা করি অতএব আমার অস্তিত্ব আছে। কিন্তু বইয়ে এই উক্তির বিপরীতে একটা দারুণ কার্টুনের কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, কার্টুনটিতে দেকার্ত একটি ঘোড়ার সামনে দাঁড়িয়ে খুব গর্ব করে তার ওই বিখ্যাত কথাটি বলছেন, আমি চিন্তা করি অতএব আমার অস্তিত্ব আছে। আর ঘোড়াটা কি ভাবছে? ঘোড়াটি অবাক হয়ে তার দিকে তাকিয়ে ভাবছে, দেয়ারফর ইউ আর হোয়াট, মানে অতএব তুমি আসলে কি? হা, দারুণ। ঘোড়াটির এই প্রশ্নটাই আসলে আমাদের মূল সত্তার দিকে আঙুল তোলে। আমরা শুধু আমাদের চিন্তার সমষ্টি নই। বৌদ্ধ দর্শনে এই ভ্রান্ত ধারণা থেকে মুক্তি বা সত্য উপলব্ধির ৩টি দরজার কথা খুব সহজভাবে বোঝানো হয়েছে, যার প্রথম দরজাটি হল এম্পটিনেস বা শূন্যতা। শূন্যতা। শূন্যতা শব্দটা শুনলেই তো মনে হয় সব ফাঁকা, কোনো কিছুর অস্তিত্ব নেই। এটা তো একটা নেতিবাচক বা নিহিলিস্টিক ধারণা মনে হতে পারে। সাধারণ অর্থে তাই মনে হয় বটে, কিন্তু যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টা দেখি, বৌদ্ধ দর্শনে শূন্যতা মানে মোটেই অস্তিত্বহীনতা নয়। আচ্ছা। বই একটি ফুলের চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে। একটি ফুলকে গভীরভাবে দেখলে বোঝা যায় যে এটি অনেকগুলো নন ফ্লাওয়ার বা ফুল নয় এমন উপাদানে পূর্ণ। যেমন? যেমন সূর্যের আলো, মাটি, মেঘ এবং বৃষ্টি। এর যে কোনো একটি উপাদান, ধরুন সূর্যের আলো, যদি সরিয়ে নেওয়া হয় তবে ফুলটির আর কোনো অস্তিত্ব থাকবে না। সত্যি তো। তার মানে ফুলটি বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু দিয়ে পূর্ণ, কিন্তু তার নিজস্ব বা আলাদা কোনো অস্তিত্বের দিক থেকে সে শূন্য। ঠিক তেমনি আমরা মানুষরাও আমাদের বাবা মা, সমাজ, প্রকৃতি, আলো, বাতাস সব কিছু দিয়ে পূর্ণ। আমাদের আলাদা বা স্বাধীন কোনো আমি নেই। তাহলে এর বাস্তব প্রয়োগ হলো, যখন আমরা জীবনে খুব সফল হই বা খুব অহংকার বোধ করি, তখন আমাদের মনে রাখা উচিত যে আমরা একাকে কিছুই অর্জন করিনি। আমাদের সফলতার পেছনেই মাটি, বৃষ্টি আর রোদের মতো অসংখ্য মানুষের অবদান রয়েছে। একদম ঠিক বলেছেন। এটা আমাদের একাকিত্ব আর অহংকার দুটোই কমায়। এরপর আসি দ্বিতীয় দরজা, সাইনলেসনেস বা চিহ্নহীনতা। এখানে মেঘের উপমাটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, মেঘের উপমাটা খুব সহজ করে বোঝায় বিষয়টা। আমরা আকাশে মেঘ দেখি। মেঘ যখন বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ে, তখন মেঘের আকার বা চিহ্ন আর থাকে না। কিন্তু মেঘ কি মরে যায়? না, মেঘ বৃষ্টিতে রূপান্তরিত হয়, সেই বৃষ্টি মাটিতে মেশে গাছে যায় বা হয়তো পরে আমাদের চায়ের কাপের চায়ে পরিণত হয়। মেঘ কখনো মরে না, সে শুধু রূপ বদলায়। একদম সঠিক। এই রূপ বদলানোর বিষয়টা বোঝাতে বইয়ে ফরাসি দম্পতির একটি পুরনো চিঠির গল্প বলা হয়েছে। গল্পটা কেমন? এক বয়স্ক ফরাসি দম্পতির কথা বলা হয়েছে, যারা যৌবনে একে অপরকে দারুণ সব প্রেমের চিঠি লিখতেন। সেই চিঠিগুলো একটা পুরনো এলিউ বিস্কুটের বাক্সে যত্ন করে রাখা ছিল। আচ্ছা। বয়স বাড়ার সাথে সাথে ওই দম্পতির শারীরিক রূপ বদলেছে, চামড়ায় ভাঁজ পড়েছে, কিন্তু ওই বিস্কুটের বাক্সে রাখা চিঠির মতোই তাদের ভেতরের সেই মূল সত্তা বা ভালোবাসার রূপ কিন্তু হারিয়ে যায়নি। বাহ্যিক রূপ বা সাইন বদলালেও ভেতরের এসেন্স বা নির্যাস একই থাকে। গল্পটা খুবই সুন্দর, কিন্তু আমি যদি একটু কঠিন বাস্তবের কথা বলি, ধরুন কেউ তার স্বপ্নের চাকরিটা হারালো, অথবা কারোর জীবনে খুব কঠিন একটা ব্রেকআপ হলো, এমন পরিস্থিতিতে এই চিহ্নহীনতা কিভাবে কাজ করবে? এটি একটি দারুণ প্রশ্ন। ধরুন চাকরি হারানোর পর একজন মানুষ ভেঙে পড়ে কেন? কারণ সে তার পরিচয়টাকে ওই চাকরির পদবীর সাথে মিলিয়ে ফেলেছিল। পদবীটা হলো তার চিহ্ন বা সাইন। যখন চাকরি যায় সে ভাবে তার অস্তিত্ব শেষ। কিন্তু চিহ্নহীনতা শেখায় যে ওই চাকরিটা কেবল একটা বাহ্যিক রূপ ছিল,
ওই মানুষের ভেতরের মেধা, সৃজনশীলতা, পরিশ্রম করার ক্ষমতা অর্থাৎ তার মূল সত্তা কিন্তু চাকরি যাওয়ার সাথে সাথে হারিয়ে যায়নি। বাহ, পয়েন্টটা খুব স্ট্রং। সে চাইলেই নতুন কোনো রূপে, নতুন কোনো কাজে নিজেকে আবার প্রকাশ করতে পারে। যখন আমরা বাহ্যিক চিহ্নের ঊর্ধ্বে গিয়ে ভেতরের সত্যটাকে দেখতে পাই, তখন আমরা হারানোর ভয় থেকে মুক্তি পাই। সত্যি, এই ব্যাখ্যাটা খুব প্র্যাকটিক্যাল। এটা আমাদেরকে শেখায় যে আমাদের পরিচয় কোনো নির্দিষ্ট লেভেলের ওপর নির্ভরশীল নয়। আর এখান থেকেই আমরা তৃতীয় দরজায় এসে পৌঁছাই, এইমলেসনেস বা লক্ষ্যহীনতা। হ্যাঁ, কিন্তু এই নামটা শুনে তো আমার মতো যে কারোরই মনে হবে যে জীবনে কোনো লক্ষ্য থাকা যাবে না। হ্যাঁ, মাস্তেলিঞ্চি একে বলেছেন বিজনেসলেস বা কাজ পাগল না হওয়ার ধারণা। আমরা সবসময় মনে করি ওই প্রমোশনটা পেলে আমি সুখী হব, বা ওই বাড়িটা কিনতে পারলে জীবনে আর কিছু লাগবে না। হ্যাঁ, আমাদের সুখ তো সবসময় ভবিষ্যতের কোনো একটা ঘটনার উপর নির্ভর করে থাকে। ঠিক, কিন্তু লক্ষ্যহীনতার চর্চা আমাদের শেখায় যে ভবিষ্যতে সুখ খোঁজার জন্য অন্ধের মতো দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। বর্তমান মুহূর্তেই আমাদের কাছে সুখী হওয়ার জন্য পর্যাপ্ত উপাদান রয়েছে। আমরা যা খুঁজছি তা আমাদের ভেতরেই আছে। আমাদের শুধু থামতে হবে এবং দেখতে হবে। একটু দাঁড়ান, এই জায়গাটায় আমি জোরালো দ্বিমত পোষণ করছি। আচ্ছা। ধরুন, আমি যদি কোনো লক্ষ্য স্থির না করি, যদি আমি ভবিষ্যতের জন্য কাজ না করি, তাহলে তো আমি মাস শেষে বাড়ি ভাড়া দিতে পারবো না, আমার চাকরি চলে যাবে। এই পুঁজিতান্ত্রিক সমাজে টিকে থাকতে হলে তো লক্ষ্য থাকতেই হবে। হুম। তাহলে এই লক্ষ্যহীনতা কি আসলে অলস বা ভবঘুরে হয়ে যাওয়ার একটা অজুহাত নয়? খুব সাধারণ দৃষ্টিতে দেখলে তাই মনে হতে পারে, কিন্তু থিচ না ঠান কাজ করা বা লক্ষ্য স্থির করাকে নিষেধ করছেন না। তিনি বলছেন লক্ষ্যের প্রতি অন্ধ আসক্তির কথা। অন্ধ আসক্তি। আপনি অবশ্যই একটি প্রজেক্ট নিয়ে কাজ করবেন, ক্যারিয়ারে উন্নতি করার চেষ্টা করবেন, কিন্তু সমস্যাটা হয় তখন যখন আপনি মনে করেন এই প্রজেক্টটা সফল না হওয়া পর্যন্ত আমি সুখী হতে পারব না। ও, বুঝতে পারছি। এর মানে হল আপনি আপনার বর্তমানের আনন্দটাকে ভবিষ্যতের কাছে বন্দী করে রাখছেন। লক্ষ্যহীনতা মানে দিগ্ভ্রান্ত হওয়া নয়, এর মানে হল যাত্রাপথটাকেই উপভোগ করা। গন্তব্যে পৌঁছানোর জন্য বর্তমান মুহূর্তের সৌন্দর্যকে গলা টিপে হত্যা না করা। কারণ জীবনটা তো আসলে এই বর্তমান মুহূর্তগুলোতেই ঘটে চলেছে, ভবিষ্যতে নয়। এই বিষয়টা এখন পরিষ্কার হলো, লক্ষ্য থাকবে, কিন্তু সুখটাকে ভবিষ্যতের কোনো চেকলিস্টে আটকে রাখা যাবে না। একদম তাই। কিন্তু চলুন এবার এমন একটা পরিস্থিতির কথা ভাবি যখন চারপাশটা আসলেই অন্ধকারে ঢেকে যায়। এই যে আমরা বর্তমান মুহূর্তে থাকার কথা বলছি, লক্ষ্যহীনতার কথা বলছি, এর মানে কি এই যে আমরা আমাদের জীবনের বাস্তব কষ্টগুলোকে অস্বীকার করব? না, মোটেও তা নয়। যখন জীবনে বড় কোনো দুর্যোগ আসে, যখন আমরা গভীর শোক, তীব্র রাগ বা প্যানিক অ্যাটাকের মতো মানসিক ঝড়ের মুখোমুখি হই, তখন তো শুধু হাসি মুখে বর্তমান মুহূর্তকে মেনে নেওয়া সম্ভব নয়। তাহলে এর মানে আসলে কি দাঁড়াচ্ছে? এমন কঠিন সময়ে এই মননশীলতা কিভাবে কাজ করবে? এটি অত্যন্ত জরুরি একটি আলোচনা, কারণ মননশীলতা মানে কখনোই আবেগহীন হওয়া বা রোবট হয়ে যাওয়া নয়। যখন তীব্র আবেগ বা মানসিক কষ্ট আমাদের আঘাত করে, তখন থিচ নাট হান একটি গাছের চমৎকার উপমা ব্যবহার করতে বলেছেন। গাছের উপমা। ধরুন, বাইরে প্রচণ্ড ঝড় বইছে। ঝড়ের সময় একটি গাছের দিকে তাকালে কি দেখা যায়? তার মগডাল বা উপরের শাখা প্রশাখাগুলো বাতাসের তোড়ে সবচেয়ে বেশি দুলতে থাকে। মনে হয় যেন এই বুঝি গাছটা ভেঙে পড়বে। কিন্তু গাছের গুঁড়ি বা শেকড় যা মাটির গভীরে থাকে তা একদম স্থির ও শক্তভাবে গেঁথে থাকে। তার মানে তীব্র মানসিক কষ্টের সময় আমাদের মস্তিষ্ক বা মাথা হলো সেই গাছের মগডাল। একদম তাই। তীব্র আবেগ, রাগ বা ভয়ের সময় আমাদের মাথার ভেতরে চিন্তার ঝড় বইতে থাকে। একটার পর একটা নেতিবাচক চিন্তা এসে আঘাত করে। আমরা যদি সেই চিন্তার স্তরে আটকে থাকি, মাথার ওই ঝড়ের মধ্যেই ভাসতে থাকি, তবে আমরা ভেঙে পড়ব। তাহলে উপায়? তখন আমাদের যা করতে হবে তা হল আমাদের মনোযোগ মস্তিষ্ক থেকে নামিয়ে সোজা পেটের কাছে বা নাভির নিচে নিয়ে আসতে হবে। একে বলা হয় বেলি ব্রিথিং। আচ্ছা। শ্বাস নেওয়ার সময় পেট কিভাবে ফুলে উঠছে আর নামছে, শুধু সেদিকে মনোযোগ দিতে হবে। এই নাভির নিচ থেকে শ্বাস নেওয়াটা হলো আমাদের শরীরের সেই গাছের গুঁড়ি যা চিন্তার প্রচণ্ড ঝড়ের মধ্যেও আমাদের মাটির সাথে স্থির রাখবে। আর সেই সাথে কষ্টকে এড়িয়ে না গিয়ে বা তার সাথে যুদ্ধ না করে তাকে আলিঙ্গন করার কথাও বলা হয়েছে বইটিতে। একটা চমৎকার লাইন আছে, যখন খুব কষ্ট হয় তখন নিজের কষ্টকে ভয় না পেয়ে বলতে হয়, হ্যালো আমার কষ্ট, আমি জানি তুমি আছো। হ্যাঁ, হ্যালো মাই পেইন।
এটি যেন একটা কাঁদছে এমন শিশুকে বুকে জড়িয়ে ধরার মতো। কষ্ট থেকে পালিয়ে না গিয়ে তাকে পরম মমতায় আলিঙ্গন করার এই শিল্পটাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ কষ্টের সাথে লড়াই করতে গেলেই আমরা আরও বেশি ক্লান্ত হয়ে পড়ি। ঠিক। আমরা যখন মননশীলতার সাথে আমাদের কষ্টকে আলিঙ্গন করি, তাকে জায়গা দিই, তখন সেই কষ্টের তীব্রতা আপনা আপনি কমতে শুরু করে। আমরা বুঝতে পারি যে এই কষ্ট চিরস্থায়ী নয়, মেঘের মতো এটিও একসময় রূপান্তরিত হবে। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে যদি পুরো বিষয়টাকে একটু গুছিয়ে নিই, আমরা শুরু করেছিলাম মনের স্থিরতা দিয়ে, যেখানে মননশীল শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ঝোড়ো হ্রদকে শান্ত করার কথা বলা হয়েছে। আমরা দেখেছি কিভাবে সকালের রুটিনে, এমনকি দাঁত মাজা বা থালা ধোয়ার মতো বিরক্তিকর কাজেও ইন্টারভিং বা পারস্পরিক সংযোগের মাধ্যমে ইগোর চাপ কমানো যায়। আমরা গভীরভাবে আলোচনা করেছি মুক্তির ৩ দরজা সম্পর্কে: শূন্যতা, চিহ্নহীনতা এবং লক্ষ্যহীনতা। একদম। এগুলো আমাদের শেখায় যে আমরা কেউ বিচ্ছিন্ন নই, বাহ্যিক রূপ বদলালেও আমাদের মূল সত্তা হারায় না, এবং ভবিষ্যতের পেছনে না ছুটে বর্তমান মুহূর্তেই জীবনের আনন্দ খুঁজে নিতে হয়। আর সবশেষে আমরা জানলাম আবেগের প্রচণ্ড ঝড়ে কিভাবে মস্তিষ্কের শাখা প্রশাখা থেকে মনোযোগ সরিয়ে নাভির কাছের গাছের গুড়িতে স্থির থাকতে হয় এবং নিজের কষ্টকে আলিঙ্গন করতে হয়। খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। যারা এতক্ষণ ধরে আমাদের এই গভীর অনুসন্ধান বা ডিপ ডাইভ শুনছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি এই বিস্তৃত আলোচনা জীবনের সাথে প্রাসঙ্গিক মনে হয় এবং নতুন করে কিছু ভাবার খোরাক যোগায়, তবে ইংলিশে চ্যানেলটি সাবস্ক্রাইব করা যেতে পারে। সময় দিয়ে সাথে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। বিদায় নেওয়ার আগে আজকের এই আলোচনার সূত্র ধরেই একটা নতুন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তার খোরাক রেখে যেতে চাই। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। কী রকম প্রশ্ন? বৌদ্ধ দর্শনে 5 রিমেম্ব্রেন্সেস বা 5টি অবশ্য স্মরণীয় বিষয়ের কথা বলা হয়েছে। সেখানে পরামর্শ দেওয়া হয়েছে প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিতে যে আমরা বার্ধক্যের অধীন, আমরা অসুস্থতার অধীন এবং মৃত্যু আমাদের জন্য অবধারিত। খুন ভাবার বিষয় হল, প্রতিদিন এই বার্ধক্য, অসুস্থতা আর মৃত্যুর কথা স্মরণ করাটা কি আসলে মনে অহেতুক ভয় বা হতাশা তৈরি করার জন্য, নাকি এই চরম সত্যগুলোকে হাসিমুখে মেনে নেওয়ার মাধ্যমেই আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে, চারপাশের প্রতিটি মানুষকে আরও গভীরভাবে এবং নিঃশর্তভাবে ভালোবাসার চূড়ান্ত চাবিকাঠি খুঁজে পাই? এই প্রশ্নটির উত্তর খোঁজার দায়িত্ব শোনার জগতে থাকা প্রতিটি মানুষের নিজস্ব ভাবনার উপরই তোলা রইল।